কাছ থেকে দেখা মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কে কেমন ব্যক্তি, বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। কর্মসূত্রে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সাথে আমার মেশার সুযোগ হয়েছিল। মানুষ সম্পর্কে আমার জানার সূচনা হয় মূলত যখন চাকরিসূত্রে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে যাই। দেশে থাকতে পশ্চিম পাকিস্তানিদের সম্পর্কে আমার যে মনোভাব ছিল সেখানে গিয়ে একেবারে কাছ থেকে দেখে ও তাদের সাথে মিশে সেই ধারণা বদলে গিয়েছিল। ইতঃপূর্বে সে বিষয়ে আমি বলেছি। তারপর পিএইচডি করতে গিয়ে একই সাথে বহু দেশ ও মহাদেশ থেকে আসা ছাত্রছাত্রীদের সাথে মিশতে হয়েছে, তাদের বুঝতে চেষ্টা করেছি। তবে কর্মজীবনে এর পরের অংশটিই ছিল মানুষকে বোঝা ও তাদের নিয়ে কাজ করার ক্ষেত্রে আমার জীবনের সুবর্ণ সময়। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিশিষ্ট ব্যক্তি, বিশ্বের শীর্ষস্থানীয় পণ্ডিত, রাজনীতিক, নোবেল পুরস্কারজয়ী ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী থেকে শুরু করে সব ধরনের মানুষের সাথে আমার মেশার সুযোগ রয়েছে। দেশে বিদেশে অনেক ব্যক্তিত্বের সাথে আমার বন্ধুত্ব হয়েছে, ঘনিষ্ঠতা ছিল অনেকের সাথে। এক্ষেত্রে আমার জীবনের সেরা সময়টি ছিল 1980 ও 1990 এর দশক। বিশ্বনেতাদের সাথে আমার বেশিরভাগ সাক্ষাৎ ও আলাপচারিতা হয়েছে এই সময়। আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি, এসব মহান লোকগুলোর 90% খুব ভালো শ্রোতা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সাথে আমার কথাবার্তা হতো। তখন তার ডেপুটি প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিমের সাথেও আমার বন্ধুত্ব তৈরি হয়। তাদের দুজনকেই খুব ভালো শ্রোতা হিসেবে আমি পেয়েছি। এটা আমার অভিজ্ঞতালব্ধ পর্যবেক্ষণ। বড় মানুষের বিনীত হওয়াটা ছোট হওয়া নয়, সেটি মহত্ব। মাহাথির ও আনোয়ার দুজনেই অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। শুধু নিজের দেশ নিয়ে নয়, গোটা মুসলিম বিশ্বকে নিয়ে তারা চিন্তাভাবনা করেন। তাদের সাথে আমার কিছু ভাবনা বিনিময়ের সুযোগ হয়েছিল। আমি আনোয়ার ইব্রাহিমকে প্রথম পেয়েছিলাম কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে থাকাকালে। তখনও তিনি ছাত্র, ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ ওয়ামি এর কারণে প্রায়ই তার সৌদি আরব যাওয়া হতো। তার সাথে আলোচনা করে তখনই আমি বুঝতে পেরেছিলাম যে তার মধ্যে একটি ভিশনারি চেতনা রয়েছে। আনোয়ার ইব্রাহিম তখন আমার চেয়ে বয়সে অনেক ছোট, আলোচিত তেমন কেউ নন, কিন্তু আমার মনে হয়েছিল তার সম্ভাবনা একদিন ঠিকই প্রকাশ পাবে। মালয়েশিয়া গেলে যখন তার সাথে আমার সাক্ষাৎ হয় তখনও তিনি তেমন বড় কোনো নেতা নন। এরপর তিনি যখন শিক্ষামন্ত্রী হলেন তখন আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার IIUM সাথে জড়িত। সেই সুবাদে তার সাথে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। তখন আমার মতে একটি বড় ঘটনা ঘটেছিল। সেটি হল, মালয়েশিয়ায় বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের মডেলে একটি সুদভিত্তিক ব্যাংক প্রতিষ্ঠার আলোচনা চলছিল। কিন্তু এভাবে চক্রবৃদ্ধি হারে গরিবের ওপর সুদ চাপিয়ে দেওয়ার বিষয়টি তিনি মানতে পারছিলেন না। বলতে কি, আমার সাথে আলোচনার মাধ্যমেই তারা গ্রামীণ ব্যাংকের ডায়নামিক্সটি বুঝতে পারেন। আমি তাদের কাছে ছোট ছোট গ্রুপ গঠন, ঋণদান প্রক্রিয়া থেকে শুরু করে গ্রামীণ ব্যাংকের বিস্তারিত কার্যক্রম সম্পর্কে ব্যাখ্যা করি। 1983 সালে সামরিক শাসক জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ যখন গ্রামীণ ব্যাংক অর্ডিন্যান্স করেন তখনও আমি কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম নিয়ে চারদিকে অনেক আলোচনা হচ্ছিল। আসলে যারা রাজনীতিক তাদের তো সবকিছু নিয়ে গভীরভাবে ভাবার সময় থাকে না। একজন হয়তো সফলতা দেখিয়েছেন, তখন রাষ্ট্রপ্রধান এসে বলে দিলেন এটা বাস্তবায়ন করতে হবে। মালয়েশিয়া মরিয়া হয়েই এই মডেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল। জানি না এটা আমার ইতিবাচক বা নেতিবাচক অবদান ছিল কিনা, তবে বিশেষ করে আমি সুদ আরোপ ও নারীর ক্ষমতায়নের পদ্ধতিগত কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলাম। গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, আশা এসব এনজিও আমাদের সমাজে নারীদের অগ্রগতির ব্যাপারে অনেক কাজ করেছে। নারীদের ব্যাপারে সমাজের দৃষ্টি আকর্ষণে তাদের সফলতাকে আমি অস্বীকার করছি না, কিন্তু আর যা করেছে সেটি হল ইসলামী মূল্যবোধকে নষ্ট করে দেয়া। তাদের এই কাজটি বিশেষ করে সুদের বিস্তার ও পরিবার ভাঙার কারণ হয়েছে। নারীর ক্ষমতায়ন করতে গিয়ে পরিবার ভাঙা হয়েছে, অভ্যন্তরীণ অভিবাসন সৃষ্টি হয়েছে, ঘরে ঘরে সুদের অনুপ্রবেশ ঘটেছে। ব্রুনাই থেকে প্রকাশিত আমার এক গবেষণাপত্রে আমি হিসাব কষে দেখেছি, বিভিন্ন কায়দায় 8% পর্যন্ত সুদ আদায় করা হচ্ছে। এসব বিষয় নিয়ে আমার সাথে আনোয়ার ইব্রাহিমের প্রচুর আলোচনা হয় এবং তিনি একমত হন যে গ্রামীণ ব্যাংকের এই মডেল সত্যিকারের ইসলামিক সমাজে বাস্তবায়নের উপযুক্ত নয়। এটা আমার জন্য ছিল একটি বড় পাওনা। এরপর IIUM এর সাথে আমি যখন জড়িত ছিলাম তখন শিক্ষামন্ত্রী হওয়ার কারণে আনোয়ার ইব্রাহিম ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। তখন আমি তাকে ক্যাশ ওয়াকফ সম্পর্কে ধারণা দিই। তিনি সেই ধারণা গ্রহণ করেন
এবং মালয়েশিয়াতে এই ধারণা বাস্তবায়নে সহায়তা করেন। পাশাপাশি ইন্দোনেশিয়াতেও এই ধারণা বাস্তবায়িত হয়। ৮০ দশকের মাঝামাঝি থেকে প্রায় প্রতি বছরই আমি মালয়েশিয়া যেতাম। সেখানে ক্ষমতাসীন দলে রাজনৈতিক মতবিরোধ সৃষ্টির আগ পর্যন্ত আনোয়ারের সাথে সভা, সেমিনার, ওয়ার্কশপ কোনো না কোনো উপলক্ষে আমার নিয়মিত যোগাযোগ হতো। আমি কোনো উপলক্ষে মালয়েশিয়ায় গেলে তার পক্ষ থেকে নৈশভোজ বা এ ধরনের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম। আমি সরাসরি তার শিক্ষক না হলেও তিনি আমাকে শিক্ষকের মতো সম্মান করতেন। আমি তার শিক্ষকদের সমসাময়িক ছিলাম। তখনই আমি বুঝতে পেরেছি, দিস ম্যান ইন দ্য মেকিং এ গ্রেট লিডার অব মালয়েশিয়া। শুধু মালয়েশিয়া নয়, গোটা মুসলিম বিশ্বের জন্য তখন তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য গড়ে উঠছিলেন। মাহাথিরের সাথে দ্বন্দ্বের কারণে তাকে বেশ কয়েক বছর রাজনীতির বাইরে থাকতে হয়েছে। সেই ইতিহাস আমরা জানি। আবার দুজনই পরস্পরকে ক্ষমা করে হাত ধরাধরি করে এখন রাজনীতিতে সক্রিয় হয়েছেন এবং দেশকে নেতৃত্ব দিচ্ছেন। এখান থেকে শিক্ষাটি হল, আমাদের ক্ষমা করতে ও ভুলে যাওয়া শিখতে হবে। আমাদের জাতীয় বা উম্মাহর স্বার্থ ব্যক্তিস্বার্থের চেয়ে অনেক ওপরে। মাহাথির যদি আমিত্বকে ধারণ করে বসে থাকতেন, তাহলে তার পক্ষে ৯-১ বছর বয়সে প্রধানমন্ত্রী হওয়া সম্ভব হতো না। এই মাহাথিরের সময়েই আনোয়ারের উপর যে অন্যায় হয়েছে তা ক্ষমার দৃষ্টিতে দেখতে পারা তার মহত্বের পরিচয়। আমার ইচ্ছে ছিল মালয়েশিয়া গিয়ে ব্যক্তিগতভাবে তাকে অভিনন্দন জানাই, কিন্তু স্বাস্থ্যগত কারণে সেটি সম্ভব হয়নি। অনেক সময় এমনও হয়েছে, আমি যখন মালয়েশিয়া সফর করেছি তখন আমার যেন অসুবিধা না হয় সে ব্যাপারে আনোয়ার ইব্রাহিম ব্যক্তিগতভাবে যত্ন নিয়েছেন। এজন্য আমাকে কখনো কখনো বিব্রতকর অবস্থাতেও পড়তে হয়েছে। কোনো কনফারেন্সে আমন্ত্রণ পেয়ে হয়তো মালয়েশিয়া যাচ্ছি, তখন দেখা গেল আমার প্লেনের টিকিট আপগ্রেড করে দেয়া হয়েছে। এ ধরনের আমন্ত্রণে সাধারণত ইকোনমি ক্লাসের টিকিট দেয়া হয়, কিন্তু আমার টিকিট বিজনেস ক্লাসের করে দেয়া হয়েছে। এরকম একটি ঘটনা মনে আছে, একটি শিক্ষা কনফারেন্সে যোগ দিতে প্রফেসর সৈয়দ আলী আশরাফ ও আমি মালয়েশিয়া যাচ্ছিলাম। আমরা দুজনে একই সময়ে কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছি। তিনি ইংরেজির অধ্যাপক ছিলেন। পরে বাংলাদেশের দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হন। তিনি ছিলেন আমার সিনিয়র কলিগ। আমাকে বিজনেস ক্লাসের টিকিট দেয়া হয়, কিন্তু ওনাকে দেয়া হয় ইকোনমি ক্লাসের। আমি নিজে ওনার পাশে এসে বসি। হঠাৎ শুনি মাইক্রোফোনে বলা হচ্ছে, মান্নান কোথায়? বললাম, আমি এখানে। আমাকে বিজনেস ক্লাসে যেতে বলা হলো। দুবার এই ঘোষণা দেয়া হয়। এটা আমার জন্য ছিল বিব্রতকর। পরে শুনলাম যে আনোয়ার ইব্রাহিম আমার ইকোনমি ক্লাসের টিকিট বিজনেস ক্লাসের করার নির্দেশ দিয়েছিলেন। মাহাথিরের সাথে আমার পরিচয় হয় অনেকটা আকস্মিকভাবে। মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী তেঙ্কু আব্দুর রহমানের কথা আমরা জানি। তিনি ছিলেন ওআইসির প্রথম মহাসচিব। আমি যখন কর্মোপলক্ষে পশ্চিম পাকিস্তানে ছিলাম, তখন লেখা একটি বইয়ে আমি বলেছিলাম যে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে হলে ওয়ার্ল্ড মুসলিম ব্যাংক ও মুসলমানদের কথা বলার জন্য একটি ফোরাম করতে হবে। আমি ঠিক ওআইসির নাম উচ্চারণ করিনি, তবে ঠিক এই ধরনের একটি ফোরামের ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। ওয়ার্ল্ড মুসলিম ব্যাংকের মধ্যে ইসলামিক মনিটরি ফান্ডের কথাও বলেছিলাম। আরও বলেছিলাম যে এসব সংস্থার সদর দফতর সৌদি আরবে তথা জেদ্দায় হওয়া উচিত। সম্ভবত এই বিষয়টি নিয়ে তখনও মুসলিম বিশ্বের কেউ চিন্তা করেনি। আর আমি ছিলাম একজন তরুণ সরকারি কর্মকর্তা। ওই সময়টিতে বেশিরভাগ মুসলিম দেশ স্বাধীন হয়। এরা বিভিন্ন ঔপনিবেশিক শক্তির অধীনে ছিল, বেশিরভাগ ইউরোপীয় শক্তি। ফলে মুসলিম দেশগুলোতে ইউরোপিয়ানদের বিকৃত মূল্যবোধ ঢুকে পড়েছিল। পাশাপাশি মুসলমানদেরও নিজস্ব একটি মূল্যবোধ ছিল। ফলে মুসলিম দেশগুলোতে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছিল। কিন্তু তাদের একটি জায়গায় একত্র করা যেতে পারে, সেটি হল টাকা। এটাই বটম লাইন। যেই রাষ্ট্র চালাক তাকে বাজেট করতে হবে, টাকার প্রয়োজন হবে। আমার মনে হয়েছিল এখানে হাত দিলে নতুন স্বাধীন হওয়া মুসলিম দেশগুলোকে একত্র করা যেতে পারে। তখন তেলের শক্তি উকি দিচ্ছিল। আলহামদুলিল্লাহ, আমার ধারণা সত্যি হয়েছিল।